দেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা আছে, কিন্তু তারপরও রাজনীতি থেমে নেই। রাজনীতির মাঠে নির্বাচনকে ঘিরে দলগুলো ভেতরে ভেতরে নিজেদের কৌশল নির্ধারণ করছে এবং খালি চোখে আমরা নির্বাচনের একটি পরিবেশ তৈরি করার জন্য সব দলেরই বিভিন্ন রকম কর্মসূচি আমরা দেখছি। নির্বাচন কমিশনকেও দেখছি তারা রোডম্যাপ তৈরি করেছে এবং ঘোষণা দিয়েই দিচ্ছে যে 2019 সালের জানুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করবে। তাহলে এখনকার যে রাজনীতি চলছে সেই রাজনীতির রূপ কেমন? সমসাময়িক রাজনীতি ঠিক আছে তো? জানতে আজ আমরা আয়োজন করেছি আমাদের জনতন্ত্র গণতন্ত্রের এই পর্ব। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন নিউজ 24। আলোচনায় আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আজ আমন্ত্রিত অতিথি দুজন আমি পরিচয় করে দিচ্ছি। আমার সঙ্গে রয়েছেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ডক্টর মমতাজউদ্দিন আহমেদ মেহেদী, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতে আপনার কাছে যাচ্ছি সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। বিএনপি দীর্ঘদিন ধরে একটি নির্বাচন সহায়ক সরকারের রূপরেখা দেবে বলে ঘোষণা দিয়ে রেখেছে, যদিও সেই রূপরেখা ঘোষণা দেওয়ার আগেই তারা সরকার পরিচালনা করার সুযোগ পেলে কি করবে সেই ঘোষণাটি আগেভাগে দিয়ে রেখেছে। এখন আমরা পত্রিকা থেকে জানতে পারছি যে বিএনপি চেয়ারপারসন লন্ডনে যাবেন এবং তারপরে হয়তো সহায়ক সরকারের রূপরেখাটি আসতে পারে। তাহলে কি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এই সহায়ক সরকারের রূপরেখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন? সহায়ক সরকারের রূপরেখা ভূমিকার কথা যেহেতু আপনি বললেন, এখানে বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং নীতি নির্ধারক যারা আছে সিদ্ধান্তের ক্ষেত্রে তারা প্রত্যেকে তাদের ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল মতামত রাখার এবং সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে যেটা দেশের জন্য, দলের জন্য, গণতন্ত্রের জন্য উপযুক্ত মনে হয় সেটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেন। উনি বেসিক্যালি লন্ডনে যাচ্ছেন সেটা ওনার গতবার উনি যে একটা চোখে অপারেশন করে আসছে, ছানি পড়েছিল, আর একটা চোখ ম্যাচুরিটি হয় নাই। তো ম্যাচুরিটি হওয়ার কারণে উনি আসলে চিকিৎসার উদ্দেশ্যেই যাচ্ছেন, ছোট্ট একটা অপারেশন ওখানে করবেন। আর যেহেতু তার পুত্রবধূ ডাক্তার, স্বাভাবিক কারণে সে তার কাছের বাইরে অন্য কোথাও করুক এটা সে চাচ্ছে না, একটা ফিলিংস সব কিছু মিলায়-মিশে, এই কারণেই তিনি বেসিক্যালি যাচ্ছেন। তো যে এখন তারা দুজনে ব্যক্তিগতভাবে কি আলোচনা করবেন না, এটা বাহির থেকে আমাদের খুবই বলা দুষ্কর এবং কঠিন। তো পত্রপত্রিকা যেরকম শিরোনাম দেখলাম যে লন্ডন থেকে সহায়ক সরকারের নিয়ে আসতেছে, এটা আগাম যে প্রচার, এই প্রচারে দুই রকম বিষয়বস্তু আছে। একরকম দেখা যাচ্ছে যে তারেক রহমানের কথা শুনলেই অনেকের গা জ্বলে যায়, ভালো জিনিসও খারাপ লাগে। এইটার একটা নেতিবাচক প্রভাব সহায়ক সরকার সম্পর্কে পূর্বেই ফেলার জন্য এবং একটা সৃষ্টি করার জন্য কিছু কিছু ব্যক্তি এরকম প্রচার চালাতে পারে প্রথমত। আর দ্বিতীয়ত ব্যাপার যেটা, যে তারেক রহমান যেহেতু 1 নম্বর সিনিয়র ভাইস চেয়ারম্যান, স্বাভাবিক কারণে পার্টির একটা নীতি নির্ধারণ এবং সিদ্ধান্তবলির ভিতরে তার একটি অবস্থান, পদগত তার কন্ট্রিবিউশন সব কিছু মেলায় কিন্তু আছে। তো পার্টির চেয়ারপারসন 1 নম্বর সিনিয়র সহসভাপতির সাথে আলোচনা করবেন, এটা কিন্তু একটা স্বাভাবিক দলীয় ব্যাপারই বলতে পারেন। এখানে কোনো কিছু মানে আগাম ঢোল ঢাকারও কিছু নাই, আবার আলোচনা করলে যে সেটা খারাপ কিছু এইরকমও কিছু না। এই জন্য আমি এই সফরটাকে একান্তই তার ব্যক্তিগত সফর হিসেবে ধরছি, কারণ উনি তো আসলে বিদেশে যেতেও চান না এবং যেই পরিমাণ তার যাওয়া দরকার ছিল, সন্তান সন্ততি নাতি পুতি সব যেভাবে থাকে সেইভাবে উনি যান না, নেহাতি নিতান্তই প্রয়োজন শারীরিক কারণে বিধায় উনি যাচ্ছেন। তো শরীরে এমন কোনো সমস্যা নাই, সামান্য একটু চোখের অস্ত্রোপচার করবে আর জি। তাহলে জনাব মমতাজউদ্দিন মেহেদী, বিএনপির সহায়ক সরকার যে রূপরেখা তারা দিতে যাচ্ছে, এটি কি সমসাময়িক রাজনীতিতে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে আপনি মনে করেন? ধন্যবাদ সাদি ভাই। তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসে সহায়ক সরকার সম্পর্কে তাদের যে চিন্তা ভাবনা, আমি মনে করি এই সহায়ক সরকার থেকেও তারা সরে যাবেন। সরে গিয়ে একসময় তারা হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচনে আসবে। আচ্ছা, তারা কি নির্বাচন থেকে সরে যেতে পারেন? আপনি যেহেতু সরে যাওয়ার জোর দিচ্ছেন। আমি মনে করি না নির্বাচন থেকে তারা সরে যাবে, তবে আমি এটা মনে করি যে তারা নির্বাচনে নিশ্চিত হারবে, এটা জেনেও তারা নির্বাচনে আসবে। এই জন্য আসবে কারণ দল রক্ষার জন্য। তারা যদি নির্বাচনে না আসে তাহলে বিএনপির কোনো অস্তিত্বই থাকবে না। বিএনপি বিগত নির্বাচনে না এসে যে ভুল করেছে সেটা কিন্তু বিএনপির সকল স্তরের নেতা কর্মীরা উপলব্ধি করেছে, নেতৃবৃন্দ উপলব্ধি করেছে। না কেন অস্তিত্ব থাকবে না? কেন অস্তিত্ব থাকবে না? এই জন্য বিএনপি তো নির্বাচন ছাড়া তারা যদি অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসতে পারতো তাহলে তো তারা আসতো।
যেটা নাকি তাদের রাজনীতির একটা ট্রেডিশন আছে। সবাই জানে এদেশে যে বিএনপি কিভাবে সৃষ্টি, কিভাবে জন্ম, কিভাবে উত্থান, কিভাবে তারা রাজনৈতিক দল গঠন করেছে ক্ষমতায় থেকে, সব কিছুই এদেশের মানুষের জানা। কিন্তু তারপরে আমি বলবো দলের নেতাকর্মীরা কিন্তু চায় একটা পদবি, তারা চায় নির্বাচনে অংশগ্রহণ করে কেউ এমপি পদে প্রার্থী হবে, কেউ মেয়র প্রার্থী হবে, কেউ চেয়ারম্যান প্রার্থী হবে। এখন দলের নেতাকর্মীদেরই আশা ভরসা থাকে। দল যদি নির্বাচনই না করে, নির্বাচন বিমুখ হয়ে যায় পুরোপুরি, তাহলে তো নেতাকর্মীরা আর দল করার প্রয়োজন নাই। তাহলে সবাই বেগম খালেদা জিয়ার প্রতি সালাম, বিদায় সালাম জানিয়ে ঘরে বসে থাকবে, অথবা দল থেকে গণহারে সবাই ইস্তফা দিবে। আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট পাপিয়া, যদি বিএনপি এবার নির্বাচন থেকে সরে যায় তাহলে বিএনপি দলটিই থাকবে না, নেতাকর্মীরা ছুটে যাবে চারদিকে, কি বলবেন আপনি? উনি যে কথাটা বললেন এটা প্রচণ্ড একটা অগণতান্ত্রিক কথা, একরোখা কথা এবং আপত্তিকর কথা। উনি প্রথম যেটা বললেন যে বিএনপি পরাজিত হবে জেনে আসবে নির্বাচনে। আচ্ছা, তাহলে উনি যে বিজয় হবেন, একটা যদি বলেছেন যদি পরাজিত হতে পারে জেনেও আসবে, মানে বিএনপি আসবে নির্বাচনে। আবার বলছে যে অস্তিত্ব রক্ষা। এখানে দুটো প্রশ্ন, উনি যে ক্ষমতায় থাকবেন তার নিশ্চয়তাটা ওনাকে কে দিয়েছে? এখনো যে ক্ষমতায় আছে সেটা বিনা ভোট অনির্বাচিত প্রতিনিধি হিসেবেই কিন্তু আছে, এবং তারা কেউ অস্বীকার করতে পারে না যে তারা নির্বাচিত প্রতিনিধি নয়। এক। দ্বিতীয় নম্বর প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার দাবিও ছিল কিন্তু আওয়ামী লীগেরই। তারা 173 দিন হরতালও করেছে, অবরোধও করেছে, মানুষও পুড়িয়েছে, লাশও করেছে, গর্ভবতী নারীদেরকে প্রসব বেদনায় ছটফট করছে, হাসপাতালে যেতে পারেনি, পথিমধ্যে মৃত্যুবরণ করেছে, এরকম ইতিহাসও তারা সৃষ্টি করেছে। আবার তারা জনতার মঞ্চ করেছে, করে দিগম্বর বানিয়েছে সচিবালয় সচিবদের। এই সমস্ত উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল উদ্ধত বহুত ইতিহাস আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগ নিজেকে ঐতিহাসিক ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন বলে যে ডক্টর মেহেদী সাহেব দাবি করে থাকলেন, তার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই ঐতিহ্যবাহী সংগঠনটি অনির্বাচিত প্রতিনিধি হিসেবে জগদ্দল পাথরের মতো এই যে 4টা বছর ক্ষমতার মসনদ আটকে থেকেছেন, এইটা তো কোনো গণতান্ত্রিক নিদর্শন হিসেবে কি আসে? জবাব নিয়ে আসেন না, আমি আপনি যেহেতু প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন, জবাবটা নিয়ে নিই। তারপর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এই ব্যান্ডেড জনগণ অতীতে যেভাবে দিয়েছে আগামীতেও দেবে। কারণ তার উন্নয়নের কর্মকাণ্ড, যে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে সারা দেশে, আমি একে এক করে ফিরিস্তি দিতে চাই না। জনগণ জানে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রোল মডেল এবং সারা বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি, ইমেজ যেভাবে বাংলাদেশ উন্নয়নের বিষয় এখন অবশ্যই সেই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে জনগণ সমর্থন দেবে না। তবে কি যারা অগ্নিসংযোগ করে পেট্রোল বোমা মেরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে, আগুনে পুড়ে ছাই হয়ে মারা গেছে, তাদেরকে ভোট দেবে? নিশ্চয়ই না। আগামী নির্বাচন আওয়ামী লীগের পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে, উন্নয়নের যে জোয়ার, সেই কারণেই জনগণ আওয়ামী লীগ। সমসাময়িক রাজনীতিতে সরকারের উন্নয়ন কতটুকু প্রভাব ফেলছে এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমরা আশা করছি বিরতির পর আমাদের সঙ্গে নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ যোগ দেবেন। দর্শক আমাদের সঙ্গে থাকুন এবং আপনারাও এই অনুষ্ঠানে প্রশ্ন করতে পারেন। একটি নাম্বার দেখানো হবে, সেখানে ফোন করে আপনারা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। নিচ্ছি বিরতি। আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। এটি আপনারা দেখছেন বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে। বিরতির আগে যেমনি বলেছিলাম, যেমনটি আমাদের সঙ্গে শরীফুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক নাগরিক সংহতি, যোগ দিয়েছে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন দর্শক, আমাদের সঙ্গে আলোচনায় এর আগে শুরু থেকে ছিলেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ডক্টর মমতাজউদ্দিন আহমেদ মেহেদী। প্রশ্ন উঠেছে, ডক্টর মমতাজউদ্দিন আহমেদ মেহেদী বলছেন সরকারের যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের প্রচার বা উন্নয়নের বিষয়গুলো জেনে মানুষ সমসাময়িক এই সময়টাতে আওয়ামী লীগের রাজনীতির সমর্থক হবে এবং আগামী নির্বাচনে এই উন্নয়ন বিশাল একটি প্রভাব ফেলবে। এটি তো আপনি মনে করছেন ডক্টর মেহেদী, আপনি কি মনে করেন জনাব শরীফুজ্জামান শরীফ? ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটু দেরি হয়েছে রাস্তার যানজটের কারণে। তো আমি আসার পরে আলোচনাটা শুনতে পাচ্ছিলাম বাইরে থেকে। আমি দুইজনের রাজনৈতিক অবস্থানটি দেখেছি।
একটি ভালো লাগছে, ভালো লাগার বিষয়টি হচ্ছে আমরা অনেক আশঙ্কা ত্যাগ করে আমরা নির্বাচনের দিকে বাংলাদেশ এগিয়ে চলছে। এবং আপনি যে প্রশ্নটি করেছিলেন আপার কাছে, আপা সেটির জবাব দিয়েছে। আমি একটি জায়গায় দেখেছি যে বিএনপি যে ভিশন 2030 ঘোষণা করার মধ্য দিয়ে যখন এটি ঘোষণা করা হয় তখন আমরা বলেছিলাম যে এটি হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার, অর্থাৎ আগামী নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং তার প্রক্রিয়া তারা শুরু করেছে। এবং এখানে কয়েকটি প্রশ্ন আমি শুনছিলাম এবং সেই প্রশ্নের কতগুলো উত্তরও আমি মনে মনে চিন্তা করছিলাম। যেমন যে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় পরবর্তীতে আসে তারা কি তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাবে? না। আপনি যদি ভিশন 2030 যদি দেখেন সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট করে এখন তারা রাজনীতিতে যে ধরনের বোল্ডলি একটি পজিশন নিয়ে আছে সেই ধরনের বক্তব্য কিন্তু সেখানে নেই। সেখানে বলা হয়েছে আলাপ আলোচনার ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষা করে একটি সিদ্ধান্ত উপনীত হবে। তার মানে হচ্ছে সেই জায়গা থেকে বিএনপি সরে এসেছে। আবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, কিন্তু এই সময়কালে আপনি লক্ষ্য করবেন যে সরকারি দলের ভেতর থেকে কেউ কেউ হয়তো চায় যে এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হোক, বিএনপি একটু রাগান্বিত হোক এবং সে অভিমান করে বলুক আমি নির্বাচন। আচ্ছা, বিএনপির ভিতরে কি কেউ কেউ চায় যে বিএনপি নির্বাচন থেকে দূরে থাকে? বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করা বিষয়ে বিএনপির বক্তব্যের একটি পরস্পর বিরোধী একটি বক্তব্য আছে এবং নেত্রীকে বাদ দিয়ে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে সর্বশেষ যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, সেই মামলায় বিএনপি চেয়ারপারসনের যদি জেল হয় তাহলে কিভাবে আপিল হবে এবং কতদিন তাকে জেলে থাকতে হবে সে বিষয়ে বিএনপির সিনিয়র কয়েকজন আইনজীবী তারা একটি বক্তব্য দিয়েছে এবং পরবর্তীকালে দেখা গেছে যে গণমাধ্যমে আমরা যারা অনেকেই এই বিষয়টি নিয়ে এই প্রশ্ন তুলেছি এবং একই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হয়েছে যে বিএনপির এই নেতারা কেন এত আগে রায় ঘোষণা করার আগে তারা এই বিষয়টি নিয়ে কথা বলছেন। অর্থাৎ আমরা এই জায়গাতে তাদেরও বক্তব্যের মধ্যে পরস্পর একটি সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করেছি। এখন মেহেদী ভাই যেটি বললেন যে মানুষ উন্নয়নে এতটাই উন্নয়ন হয়েছে যে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। হ্যাঁ, হয়তো সত্য, উন্নয়নের কতগুলো সুবিধা মানুষ পায় এবং তার একটি প্রতিদান দেওয়ার চেষ্টা করে এবং রাজনৈতিক সরকারগুলো সেই কাজটি সবসময় সামনে রেখে করার চেষ্টা করে যে জনকল্যাণে সে কতগুলো পদক্ষেপ গ্রহণ করবে এবং সেই পদক্ষেপগুলোর কারণে মানুষ খুশি হয়ে সেই সরকারকে যাতে কন্টিনিউ করতে পারে বা সেই রাজনীতি যাতে কন্টিনিউ করা যায় সেইটার জন্য তাকে সমর্থন প্রদান করবে ভোটের মধ্য দিয়ে। কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি যে সর্বশেষ স্থানীয় সরকার, বিশেষ করে বাংলাদেশের বৃহত্তম যে স্থানীয় সরকার এবং তৃণমূলের যে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে সেই যে তৃণমূলে যে আমরা বলছি যে গণতন্ত্রের সুবাতাস আমরা পৌঁছে দিয়েছি, উন্নয়নের বারতা আমরা তাদের কাছে নিয়ে গিয়েছি এবং মানুষের জীবনযাত্রার একটি ব্যাপক পরিবর্তন হয়েছে। কিন্তু সেই পরিবর্তনের সুফল ভোগ করেছে যে জনগোষ্ঠীর কথা আমরা বলছি, সেই জনগোষ্ঠীকে স্বাধীনভাবে কিন্তু আমরা ভোট দিতে দেই নাই, সেই সুযোগটি দেয়নি। এবং বাংলাদেশের ইতিহাসে স্থানীয় সরকার নির্বাচনে সবথেকে বেশি সংখ্যক মানুষ মৃত্যুবরণ করেছে। দায়টা অবশ্যই সরকারের, কারণ নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু নির্বাচন কমিশনকে যদি সরকার সহযোগিতা না করে তাহলে তার পক্ষে স্বাধীনভাবে কাজ করা সম্ভব হয় না। একটি উদাহরণ হলো যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একজন কি বলে ওই এসপির বিরুদ্ধে, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে, জেলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো, তার 2 দিন পরে আবার তাকে সেই জেলায় ফেরত দেওয়া হলো। অর্থাৎ তখন নির্বাচন কমিশন কোথাও কোথাও তারা আস্থাহীনতায় ভুগেছে, তারা আত্মবিশ্বাসহীনতায় ভুগেছে, কোথাও কোথাও তাদের মধ্যে তো একটি দুর্বল মানে মেরুদণ্ডহীন আলোচনা আবার আসবো, কিন্তু তার আগে আপনি একটি বিষয় গুরুত্বপূর্ণ তুলেছেন, সেটি নিয়ে আমি অ্যাডভোকেট পাপি আপনার বক্তব্য শুনতে চাই। যে সরকারের ভেতর ওনার মনে হচ্ছে কেউ কেউ চায় না যে বিএনপি নির্বাচনে আসুক, তাহলে তারা বিএনপিকে রাগিয়ে দিতে চায় এবং বিএনপির কারো কারো বক্তব্যে ওনার মনে হয়েছে যে বিএনপির ভিতরে কেউ কেউ রেগে যেতেই চায়, নির্বাচনে আসতে চায় না। ওনারটার আমি উত্তর দিচ্ছি, তার আগে মেহেদী ভাইয়ের 2টা কথার উত্তর দিই। মেহেদী ভাই বলছে এত বেশি উন্নয়ন করছে যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পক্ষেই। উনি অনেক বেশি উন্নয়ন করছে আর গণতন্ত্র হরণ করছে। উন্নয়ন এবং গণতন্ত্র পরস্পর সম্পর্কযুক্ত এবং সংবিধানকে যদি আমার মানতে হয়, ওনাদের সংশোধিত সংবিধান, তাহলে ওখানে আছে যে গণতন্ত্রকে অর্থবহ করতে গেলে জনতন্ত্রের সম্পৃক্ত করতে হবে। তো ওনারা আজকে কোথায় জনগণ সম্পৃক্ত? ওনারা আজকে পদ্মা সেতু করতেছে, সেখানে কি করছে দেখা যাচ্ছে যে যেখানে লোহা দরকার সেখানে দিচ্ছে বাঁশ, যেখানে বালি দরকার সেখানে দিচ্ছে মাটি, যেখানে সিমেন্ট দরকার সেখানে দিচ্ছে কাদা।
যেখানে দরকার স্টিলের পাত সেখানে ওনারা দিচ্ছে আম গাছের কাঠ। এই হচ্ছে ওনাদের উন্নয়ন। রেলটাল বিদ্যুতের নামে ৬২,০০০ কোটি টাকা বছর বছর ভর্তুকি দিচ্ছে। আজকে প্রতি বছরে ৭২,০০০ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এই পাচার কারা করছে? এই টাকা কেন ফেরত আসে না? আজকে বাংলাদেশের ব্যাংকের টাকা চুরি হয়, সেই টাকা উনি আনতে পারেন না। বাংলাদেশের অধিকাংশ ব্যাংকগুলোর প্রতি আমানতকারীদের আস্থা উঠে গেছে, দেউলিয়াত্ব, অনেকে বন্ধের পথে চলে গেছে। এত উন্নয়ন উনি করেছে। তারপরে হ্যাঁ, টেন্ডার কাজ ছাড়াই কাজ পেয়ে যাচ্ছে, টেন্ডার হচ্ছে না, উইদাউট টেন্ডারে কাজ না করে টাকা উত্তোলন করে নিচ্ছে কোটি কোটি টাকা। আজকে রিলিফ চুরি করছে, ভিজিএফ কার্ড চুরি করছে, আজকে দুস্থমাতার কার্ড চুরি করছে, পত্র পত্রিকা সমস্ত জায়গায় সমস্ত আসতেছে। আর উনি নিয়ে আসলেন উন্নয়ন। ওনাদের উন্নয়ন কোথায়? বক্তৃতাতে আর বিবৃতিতে। এখন হয়েছে কি, এমনি তো নাচুনি বুড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি। এমনি তো ওনারা কথায় কথায় নির্বাচন ছাড়াই আসছে ক্ষমতায়, তারপরে একটা কমিশন বসাইছে, সার্চ কমিটি যাহার নাম, নিজেরা যা চাইছে তাই কিন্তু বসছে। এখন গভর্নমেন্টের সরকার প্রধান যে কিন্তু জনসভায় যে ভোট চাচ্ছে, নির্বাচন চাচ্ছে, যে নৌকাকে বিজয়ী করেন, অমক করেন, তমক করেন, সরকারি খরচে তারা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। এখন ওনাদেরই প্রতিষ্ঠান আজ্ঞাবহ তো নির্বাচন কমিশন। তো ওনারা যখন নাচছে, ঢোলের বাড়ি পাইছে, তো নির্বাচন কমিশন তো বলবে। আপনি অনেক গুরুতর অনেক অভিযোগ করেছেন। একটু ডক্টর মমতাজউদ্দিন মেহেদী, উনি তো অ্যাডভোকেট পাপিয়া উন্নয়নের কিছুই দেখছেন না। অ্যাডভোকেট পাপিয়া যে অ্যাডভোকেট, এটাই হলো তার বিশেষত্ব। কিন্তু তিনি কিন্তু আর্কিটেক্ট না, তিনি কিন্তু ইঞ্জিনিয়ার না। অথচ পদ্মা সেতুতে কোথায় বাঁশ দিতে হবে, আর কোথায় কাঠ দিতে হবে, কোথায় রড দিতে হবে, বালি দিতে হবে, এটা তার বোঝার কোনো কারণ নাই। এত বড় একটা মানে উন্নয়ন হচ্ছে, যেটা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে, সেই কাজের মাঝে যদি পাপিয়া আইনজীবী হইয়া ভুল ধরে, তাহলে আমার বলার কিছু নাই। আমি মনে করি পদ্মা সেতু যেভাবে হচ্ছে, যেভাবে হওয়া দরকার ছিল, সঠিকভাবেই হচ্ছে। আর দুর্নীতির কথা যদি পাপিয়া বলে, বুতের মুখে রাম নাম। আমি বলতে চাই, এই পত্রিকাটা আজকে এই পাপিয়ার কারণেই দিয়ে আসছি। তা কোন পত্রিকা? প্রথম আলো, যে পত্রিকার উপর 16 কোটি মানুষের আস্থা আছে। প্রথম কলামই আছে, পাচার হওয়া টাকার কোনো কুল কিনারা নেই। এবং এর কয়েকটা লাইন পরে যে দ্বিতীয় প্যারা, সেখানে আছে, আমি একটু পড়ে শোনাই। সর্বশেষ 2013 সালে বিএনপির চেয়ারপারসনের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের পাচার করা 20 কোটি টাকা ফেরত আনে দুদক। এই 20 কোটি ছাড়া সর্বশেষ, এরপরে দুদক ব্যর্থ। দুদক আর কোনো টাকা, চুরি হওয়া টাকা, পাচার হওয়া টাকা ফেরত আনতে পারে নাই। এটা প্রথম আলোর আজকের পত্রিকায় যদি আমি নিয়ে এসেছি। আমি জানি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে পাপিয়া এটা বলবি। এই এক। আর কার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা? যারা এতিমদের টাকা মেরে খেয়েছে, যাদের বিরুদ্ধে চ্যারিটেবল ট্রাস্ট বা অরফানেজদের সেই টাকা মেরে খাওয়ার জন্য মামলা, যে মামলার বিচার হচ্ছে ম্যাডামের বিচারাধীন, হ্যাঁ বিচারাধীন, যে মামলার বিচারাধীন, সেখানে যদি পাপিয়া সেই দলের একজন স্বনামধন্য সংসদ সদস্য ছিলেন, সেই দল থেকে জাতীয় সংসদের, এবং জাতীয় সংসদে তার ভূমিকা, তার বক্তব্য আসলেই খুব সুন্দর, আমরা উপভোগ করেছি। তো পাপিয়ার পক্ষে সব কথা সুন্দর হলেও এই কথাটা আমি কোনোভাবেই মানতে চাই না যে দুর্নীতি এই বিরুদ্ধে পাপিয়ার মুখে কথা। এটা ম্যাডামের রাজনীতি, তারেক জিয়ার রাজনীতি, আরাফাত রহমান কুকুর রাজনীতির সাথে বৈপরীত্য, এটা সম্পূর্ণ অমিল। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শকের ফোনটা নিয়ে নিই, অনেকক্ষণ ধরে উনি অপেক্ষা করছেন। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। বলুন। আমি চট্টগ্রাম থেকে আলম খান বলছিলাম। আমার প্রশ্নটা হলো অ্যাডভোকেট মেহেদী সাহেবের কাছে। উনি কিছুক্ষণ আগে বললেন যে বিএনপি পরাজিত হবে, আগামী নির্বাচনে আসবে তাদের অস্তিত্ব রক্ষাতে। তা আমি ওনাকে কাউন্টার প্রশ্নটা করতে চাই, আমরা কি আবারও 2014 সালে 5 জানুয়ারির মধ্যে একটা নির্বাচন, কিংবা তার পরবর্তী যে উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, যেখানে আমরা জনগণ ভোট দিতে পারিনি, সেরকম নির্বাচনে কি আশা করি? তাই সেরকম নির্বাচনে কি উপহার দিবেন বর্তমান সরকার? কি বলবেন ডক্টর মেহেদী? আমার প্রশ্নটা একটু দয়া করে। জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। ডক্টর মেহেদী কি বলবেন? দর্শক, আপনার জ্ঞাতার্থে আমি সম্মানের সাথে বলছি, আপনি যে কথা বলেছেন, বাংলাদেশের মাটিতে ভোটারবিহীন কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না, এটা মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন। সংসদ সদস্য যারা আওয়ামী লীগের, তাদেরকেও বলেছেন যে আপনারা যার যার এলাকায় গিয়ে
এমনভাবে কাজে ঝাঁপিয়ে পড়ুন যে আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে, সেই অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই। সেই নির্বাচনের মধ্য দিয়া আমাদের যে সফল কর্মকাণ্ড উন্নয়ন যোগ্য আছে এবং সেই রাজনীতির কারণে আমরা জিতে আসতে চাই। আমার একটু অ্যাডভোকেট পাপি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। সরকার তো কোনো স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান নয় বা সরকার স্থাপনা নির্মাণ শ্রমিকও নয়। সরকার একটি প্রকল্প হাতে নেয়, সিদ্ধান্ত নেয়, টাকার ব্যবস্থা করে এবং সেটি নির্মাণ করার দায়িত্ব অন্য কারো দেয়। এখন পদ্মা সেতুতে যদি আপনি রডের পরিবর্তে বাঁশ সেখানে দেওয়া হয়েছে, আপনি কি সেটি দায়িত্ব নিয়ে বলছেন? আর যদি দায়িত্ব নিয়ে বলে থাকেন তাহলে সেটা সরকারের দায় এখানে কোথায়? এটা তো অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলছি পত্রপত্রিকার ভিত্তিতে। পত্রপত্রিকা পড়েছি সেই কারণে আমি বলেছি। একটা না, বহুত প্রতিবেদন জাতীয় পত্রপত্রিকায়, সুপ্রতিষ্ঠিত পত্রপত্রিকায়, কোনো কাগজ বিক্রি পত্রপত্রিকা না, পদ্মা সেতু নিয়ে উঠেছে এবং ফ্লাইওভার নিয়ে উঠেছে, যেটা একটা চান্দাবাজির ফ্লাইওভার। প্রতি বছরে বাজেটে শুধু ফ্লাইওভারের টাকাই বাড়ছে, ফ্লাইওভারের কাজ শেষ হচ্ছে না। ভেঙে মানুষ মরে যাচ্ছে, পথচারীদের সমস্যা হচ্ছে, মানুষের যানজট বেড়ে যাচ্ছে, পেট্রোল পুড়ে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে। এগুলো পত্রপত্রিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমি বলছি। এখন আপনি যদি বলেন কোন ডেটে কোন তারিখে, এটা আরেকদিন ডেট করেন, আমি সেখানে এসে অবশ্যই বলবো। আর সরকার অর্থটা দিচ্ছে, আমাদের ট্যাক্সের পয়সা থেকে অর্থ দিচ্ছে, নাহলে বিভিন্ন দেশ থেকে দাতা দেশের কাছ থেকে সাহায্য নিয়ে আসতেছে, নাহলে ঋণ নিচ্ছে। এই অর্থটা সঠিকভাবে সরকার কিন্তু হাতে কলমে কাজ করছে না, সরকারের কোনো প্রতিনিধি গিয়ে আপনার সেখানে সিমেন্ট ঢালছে না, কিন্তু না লাগুক, কিন্তু সরকারের প্রতিনিধির দায়িত্ব আছে তদারকি করার। রাষ্ট্রীয় উদ্যোগে যে সমস্ত কর্মকাণ্ড হবে, এটা রাষ্ট্র দায়বদ্ধ হবে জনগণের কাছে যে সঠিকভাবে যথার্থভাবে করছে কিনা, সেখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা এবং কেন গাফিলতি কোনো আছে কিনা, এটার 100% সরকারের দায়বদ্ধতা আছে এবং সরকারকেই তদারকি করতে হবে এবং সেই মাফিক যদি দেখে কোনো গাফিলতি আছে, কোনো সমস্যা আছে, সমাধান করতে হবে। আমি একটু বলে নিই, 2013 সালের 20 কোটি টাকা তারেক রহমানের বিদেশ থেকে আনছে। দুদক তখন তৈরি হচ্ছিল, তারেক রহমান আর আরাফাত রহমান কোকোর পিছনে লাগার জন্য দুদককে তৈরি করা হয়েছে। এখন 72,000 কোটি টাকা প্রতি বছর বিদেশে পাচার হচ্ছে। এই টাকার একটা অংশ কেন আনতে পারছে না? প্রথম আলোর এই যে নিউজটা করেছে, তথ্যভিত্তিক নিউজ, এখানে মেহেদি সাহেব একটুখানি পড়লো, শেষ পর্যন্ত গেলেন না, মাঝখানেও গেলেন না, কোকোর নাম পড়লেন আর পত্রিকাটা হাতে করে আমাকে শোনানোর জন্য নিয়ে চলে আসলেন। ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমার গায়ে কালি না থাকলে রাস্তার কাদা আপনি আমার গায়ে লাগাবেন, আর আপনি মেহেদি আপনার দল আলকাত্রার মতো কালি দ্বারা জর্জরিত হয়ে আছেন। স্টেশনের ঝামা নিয়ে এসে দুদকের কাজ হচ্ছে আলকাত্রার কালি তুলে প্রকাশ আপনাদেরকে পরিষ্কার করে সাদা করে জাতির সামনে ফাইনাল একটা পত্র দিবে যে আপনি হচ্ছেন দুর্নীতিমুক্ত একটা মানুষ। এই যদি হয় দুদক, আর এই যদি হয় দুদকের কর্মকাণ্ড শুধু জিয়া পরিবারের পিছনে লাগবে আর আপনাদের কালি মুছে মুছে সাদা করবে, এই দুদকের প্রতি কারোর কোনো আস্থা বাংলাদেশের ওই 13 সালেও ছিল না এবং 2017 সালেও কিন্তু না। আর আপনি আরেকটা বলেছেন, আমারটা শেষ করে দেন, দুর্নীতি প্রমাণ করতে পারে না, আমারটা একটু শুনুন। কানাডার আদালত যেখানে আপনি বলেছে কোনো দুর্নীতির প্রমাণ মিলেনি বিশ্ব ব্যাংকে, সেখানে অ্যাডভোকেট পাপিয়া যদি বলে পদ্মা সেতুর দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, পদ্মা সেতু দুর্নীতির প্রসঙ্গ যদি বলে তুলিনি, আমি পদ্মা সেতুর প্রসঙ্গে তুলিনি। আপনি আর্কিটেক্ট হলেই আমি মনে করি না কাজ বোঝা যাবে, আর্কিটেক্ট না হলে কাজ বোঝা যাবে না, এটা ঠিক না। আবার আপনি বলেছেন এতিমখানার টাকা, কিসের এতিমখানার টাকা? আপনি 1 টাকা গণভবন বঙ্গভবন নিজের নামে করতে চাইছেন, সেই দল আজকে জগৎটা কোথায়? আমেরিকা ভোট দেয় নাই, দেয় নাই, দেবে না। 2008 ভোট দেয় নাই এবং 2014 5 জানুয়ারিতে ভোট দেয় নাই। মইনুল ফখরুদ্দিনের সাথে আপনারা কনস্পিরেসি করছেন, ষড়যন্ত্র করছেন। মইনুল ফখরুদ্দিনের সমস্ত কর্মকাণ্ডের বৈধতা দিবেন। এয়ারপোর্টে আপনার নেত্রী বিদেশ যাওয়ার দিন বলছে, এখনো ভিডিও ফুটেজ যদি আপনি খুলেন আপনি সেখানে দেখতে পাবেন। এখন আপনারা দুজনে আবদ্ধ হয়েছেন স্বার্থে। আরে ভাই, জাতীয় প্রচার আপনাদের মিথ্যাচার, অপপ্রচার এবং আপনারা যে দুর্নীতির মনে করেন মতো মানুষের বুকের উপর চেপে আছে, দুর্নীতির কথা মনে করে যে গণভবন বঙ্গভবন যে বিএনপি তারেক এবং খালেদা জিয়া যে দুর্নীতি করেছে, অবমাননার নামে লুটপাট করেছে, বিদেশে যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, দেশের মানুষ আমু ভবন, মতিয়া ভবন, তারপরে কি সাহারা ভবন, সেগুপ্তা ভবন, আর কি ভবন শুনবেন? এখন তো ভবনের শেষ নাই, বঙ্গভবন, ঘরে ঘরে ভবন। বঙ্গভবন কবে লিখে নিতে চেয়েছেন? আপনারা 2001 এ ক্ষমতা যখন বিএনপি আসলো, নির্বাচনের আগে যখন তাদের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উঠলো,
তখন সেখান থেকে 1 টাকার বিনিময়ে সে তার নামে লিখে নেবে বঙ্গভবন, লতিফুর রহমান বঙ্গভবন না প্রধানমন্ত্রীর যেটা বাসস্থান গণভবনের আচ্ছা, কথা বলছি। আপনি বঙ্গভবনে বলছিলেন। গণভবনই বলেছি প্রথমে, তারপর গণভবন পাপিয়া কথা কিভাবে সুন্দর করে বানিয়ে গুছিয়ে বলতো, এই ব্যাপারে সে বহু বাংলাদেশের প্রধানমন্ত্রী যেটা আবাসিক স্থান সেটি লতিফুর রহমান সাহেবের সময় উনি 1 টাকা দিয়ে নিজের নামে করে থেকে যেতে চেয়েছিলেন এবং লতিফুর রহমান তাকে ওটা দেয় নাই জন্য এবং সমস্ত রাতের বেলা আমলাদেরকে বদলি করার কারণে সেইটা এই বলাবাজি করে আপনার কমিটি হয়ে গেছে, পোস্ট এখন পাবেন না মেহেদী ভাই। জাতির জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য রাজনীতি করি না, সত্য কথা বলেন। আমি দেশের জন্য 5ই জানুয়ারি যেভাবে পেট্রোল বোমা মারছেন, মানুষকে মারছেন আর আমাদের ঘাড়ে দোষ চাপাইছেন, আমাদেরকে মামলা দিচ্ছেন, মামলা হইছে কার নামে? খালেদা জিয়ার নামে। বিহঙ্গ পরিবহন হইছে বিএনপি নেতাকর্মীদের নামে। বিহঙ্গ পরিবহন আজকে কার? পঙ্কজ দেবনাথের সামনে, সেখানে আওয়ামী লীগের কোন নেতাকর্মীর বিরুদ্ধে পেট্রোল বোমা আর গাড়িতে আগুন দেওয়ার জন্য মামলা হয়। আমাদেরকে নরসিংদীর বিআরটিসির অকেজো বাস নিউ মার্কেটে আগুন দেয়, নরসিংদীর বিআরটিসির বাস নিউ মার্কেটে আসে কোথা থেকে? বাইকে বলার সুযোগ পত্র পত্রিকা পড়েন, পড়ে দেখে বুঝেন যা করেছেন আওয়ামী লীগ করেছে, অপকর্ম কর্ম করে আমাদের ঘাড়ের উপর চালানোর চেষ্টা করেছেন। কিন্তু জনগণ খুব ভালো বুঝে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যেমন উদ্ধত কাজ করে, বিরোধী দলে থাকলে এটাই হলো সঠিক কথা। আওয়ামী লীগের রাজনীতি খুব ভালো বুঝে, খুব বোঝে, সেটা বুঝেই কিন্তু জনগণ আগামী দিন ম্যান্ডেট দিবে না দিতে পারে না। এই কারণে এবং জনগণের ভোট দিয়ে আওয়ামী লীগ আবার নির্বাচিত হবে, আবারও ক্ষমতায় আসবে। আর আপনারা রাখেন শাসনের অধীনে আগামী দিন আবার নির্বাচনে আসবে, সেই নির্বাচনে কিছু করবে বিএনপি আগামী দিন। আচ্ছা, আবারও সেটা আগামী দিনের জন্য অপেক্ষা করেন। আর শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে নিরপেক্ষ হবে বলছেন কি আপনাকে? জনাব শরীফুজ্জামান শরীফের একটু বক্তব্য শুনি। 1.5 লাখ কিলোমিটারের বেশি বাংলাদেশে পাকা সড়ক হয়েছে, ফ্লাইওভার হয়েছে, সারা দেশে কানেক্টিভিটি বেড়েছে, সরকার মেগা প্রকল্প নিয়েছে, অনেকগুলো বাস্তবায়নের পথে রয়েছে, শিল্প দেশি বিদেশি বিনিয়োগ আসছে এবং বাংলাদেশ এখন একটি উন্নয়নের বিষয়ে রূপান্তরিত হয়েছে, সারা বিশ্বের কাছে উন্নয়নের রোড মডেল। এই কথাটি আওয়ামী লীগের দিক থেকে বলা হয় অফিসিয়ালি, আওয়ামী লীগ, এবং কিন্তু পাপিয়া সেই উন্নয়ন একদমই নস্যাৎ করে দিচ্ছেন। আসলে মূল চিত্রটা কি জনাব শরীফুজ্জামান শরীফ? তার আগে আমি একটু দুঃখ প্রকাশ করছি এই কারণেই যে আমাদের কাছ থেকে কিন্তু আলোচনাটা একটু কনস্ট্রাকটিভ আলোচনা হোক, তথ্যবহুল আলোচনা হোক, সেটি দর্শক পছন্দ করে। হ্যাঁ, এই ঝগড়া করে বা চিৎকার চেঁচামেচি করলে হয়তো কেউ কেউ দলের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে, কিন্তু দর্শকরা যেটা জানতে চায় তারা কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চিৎকার চেঁচামেচিটা মানুষ কিন্তু এইভাবে পছন্দ করে না। না, আপনি বলছেন যে দলের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে, তাহলে কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চিৎকার চেঁচামেচিকে পছন্দ করে? আপনি দলের বিরুদ্ধে অভিযোগ আনছেন। আমি আপনাকে যখন বেশি করে গালি দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমার দলের পক্ষ থেকে প্রতিপক্ষকে আক্রমণটা বেশি আক্রমণ করতে পারছে, ফলে তার জায়গাটি দলের মধ্যে একটু শক্ত হয়, কিন্তু সাধারণ মানুষ এই জিনিসগুলোকে পছন্দ করে না। যেভাবে আপনি পাল্টাপাল্টির জায়গাটি বললেন, পাল্টাপাল্টির জায়গাটা আপনি বেসিক জায়গাটা যদি ধরেন, দুর্নীতি যে বিষয়টি, দুর্নীতি অর্থ পাচার হচ্ছে, অর্থমন্ত্রী নিজেও স্বীকার করে নিয়েছেন যে সুইস ব্যাংকে টাকা গেছে, কিন্তু প্রতিযোগিতা আপনি যে আলোচনাটা দেখেন, আলোচনাটা হলো আমাদের সময় কম পাচার হয়েছে, তোমাদের সময় বেশি পাচার হয়েছে। মৌলিক বিষয়টি কিন্তু সেটি না, মূল বিষয়টি হচ্ছে যে অর্থ পাচার হয়েছে, এটি তো সত্য, এবং উভয় সরকারের আমলে অর্থ পাচার হয়েছে। কিন্তু এই যে পাচার হওয়ার কারণে আমার অর্থনীতির যে ক্ষতিটা হলো, আমার ভাবমূর্তি যে ক্রমশই নিচের দিকে যাচ্ছে, আমি সেটির জন্য অনুতপ্ত না। আমি প্রতিপক্ষের সাথে কম্পিটিশন করছি যে না, আমার সময় পাচার হয়েছে, তোমার থেকে কম। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসা। দ্বিতীয়ত জায়গা, আপনাকে একটু দুইটা জায়গা আমি একটু মনে করিয়ে দিই। মঈনুদ্দিনকে কিন্তু আপনারাই অনেকগুলো ব্যক্তিকে সুপারসিড করে আপনারা কিন্তু ওই দায়িত্বটা বসিয়েছিলেন, ফলে আপনারা যেভাবে ডিজাইনটি করেছিলেন, ডিজাইনটি কাজে লাগেনি। এর জন্য আপনাদেরকেও নিশ্চয়ই মাঝে মাঝে মন খারাপ হয় যে আমরা সিলেকশনটা আমাদের ভুল ছিল, তারা হয়তো আওয়ামী লীগকে বেশি ফেভার করেছে। আর পদ্মা সেতুর বিষয়টি আমি একটু ভয় ভয় নিয়েও জিজ্ঞেস করছি, কারণ আমি পদ্মা সেতু পেরিয়ে ওপার যাবো, আমার বাড়ি হচ্ছে বাগেরহাটে। পদ্মা সেতু নিয়ে অর্থের যে ব্যয়ের মাত্রাটি নিয়ে অনেক কথা আছে, কিন্তু আমি মনে করি ওই অঞ্চলের মানুষের সাথে গত 40 বছরে নানাভাবে রাজনৈতিক কারণে যে অবজ্ঞা করা হয়েছে, তাদেরকে ঠকানো হয়েছে। জাতীয় অর্থনীতিতে আপনি সামগ্রিক দেশকে একটি উন্নয়নের জায়গায় আপনি নিয়ে যাননি। বাংলাদেশের রাজনীতিতে সিলেটের প্রত্যেকটা মানুষ অর্থমন্ত্রীর পদটি বারবার সিলেট পাওয়ার কারণে সেখানে
অতিরিক্ত অর্থ বরাদ্দ হয়েছে, এডিপিতে প্রতি বছর বরাদ্দ বেড়েছে, অথচ দক্ষিণ অঞ্চলের মানুষকে পরিকল্পিতভাবে তাদেরকে পিছনে ফেলে রাখা হয়েছে। আমি মনে করি রাষ্ট্রীয় যে সেই যে অবহেলা, সেই অবহেলার দায় পরিশোধ করতে হবে দ্রুত পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে। যদি সেখানে আপনি যে উপকরণের যে প্রশ্নটি তুলেছেন সেটি যদি সত্যি হয়ে থাকে, আমি কোথাও দেখিনি। আমার অর্থ ব্যয় নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু উপকরণে নিম্নমানের উপকরণ এই বিষয়টি আমার চোখে আসেনি। যদি সেটি হয়ে থাকে তাহলে রাজনৈতিকভাবে দলীয়ভাবে আপনাদেরকে এই জায়গাতে যাওয়া উচিত, কারণ এটি ছেলে খেলার বিষয় না, বাংলাদেশের সবথেকে বড় অবকাঠামো। ফলে সেখানে গুণগত মানের জায়গাটিতে আমরা কোনোভাবে আপোষ করব না। আপনি যেটি বলেছেন বাংলাদেশে উন্নতি হচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু সেই এগিয়ে যাওয়ার পেছনে রাষ্ট্রের নীতি কতটুকু সেই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আব্দুল্লাহ আবু সাইদ একটি কথা বলেন যে আমাদের শাসন ব্যবস্থাটা, সরকার ব্যবস্থাটা হচ্ছে একটা জগদ্দল পাথরের মতন। সাইদ স্যার বলেন, তার আমার প্রিয় কথার মধ্যে এটি একটা, যে এই পাথরটি গোল, আপনি ধাক্কা দেবেন, কিছু দূর এগোবে, তারপরে আবার থেমে যাবে, আবার ধাক্কা দিতে হবে। বাংলাদেশে গ্রামে আজকে মানুষের যে সামগ্রিক যে উন্নয়ন, মানুষের সামগ্রিক আর্থিক যে পরিবর্তন, এই পরিবর্তনের সাথে রাষ্ট্রের যতটুকু ভূমিকা তার থেকে বেশি ভূমিকা হচ্ছে ব্যক্তির। ব্যক্তি পরিশ্রম করে, ব্যক্তি কষ্ট করে। নিউ মার্কেটে যে ছেলেটি 7,000 টাকা বেতনে চাকরি করে, 4,000 টাকা বেতনে চাকরি করে, কামরাঙ্গীর চরে একটি রুমের মধ্যে 15 জন ঘুমায়, ও 2,000 টাকা ভাড়া দেয়, 15 জন ঘুমায়, সেখান থেকে 3,000 টাকা সেভ করে মাসে। বেসরকারি খাত অবশ্যই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সরকারের দায়িত্ব বেসরকারি খাতের সহযোগী হিসেবে কাজ করা। সরকারের যে জায়গাটি, সরকারের যে সহযোগিতার যে সুযোগটি ছিল, সেই সুযোগটি আমরা পাচ্ছি না। আপনি দেখবেন যে বিনিয়োগের ক্ষেত্রে অন্যান্য জায়গাগুলোতে সরকারের কাজটি হচ্ছে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করে। এখন পর্যন্ত আপনি যে সিপিডি যে গবেষণা তথ্যগুলো দিচ্ছে, তারা যে গবেষণা রিপোর্টগুলো দিচ্ছে, সেখানে আপনি গিয়ে দেখবেন যে বাংলাদেশে এখনো বিনিয়োগের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে অনেক রকমের চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদেরকে দশকের পর দশক অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু এই জায়গাটায় যদি এই উদ্যোগগুলো সমন্বিত থাকতো, আজকে বিদ্যুতের ক্ষেত্রে হ্যাঁ আপনার কাগজে কলমে আপনি 9,000 মেগাওয়াট বিদ্যুৎ করেছেন, কিন্তু সত্য কথা আমরা গ্রামের ছেলে। এই কয়েকদিন আগে ঈদ গেল, গ্রামের কথা কি জানেন? বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে না। এটি সংসদেও বলেছেন অর্থমন্ত্রী যে সঞ্চালন ব্যবস্থা কিছুটা কম আছে, সেটা করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। আপনি এই যে জায়গায় আপনি হাতের ঝিলে বিদ্যুতের 12,000 মেগাওয়াট স্পর্শ করেছেন, উৎসব করলেন, তাহলে আপনার যে সঞ্চালন লাইন যদি আপনি ঠিক না করেন, আপনি যদি গ্রামের একটি পোল্ট্রি ফার্মে আপনি যদি বিদ্যুৎ সরবরাহ না দিতে পারেন, তাহলে আপনার এই উৎসব পালন করার মানেটা কি? আর এর বাইরে যে সর্বনাশটা আমরা করেছি, উদার অর্থনীতি বলে একটি অর্থনীতি চালু করা হয়েছে, আর আমরা আমাদের এখানে সেটিকে একটু মডিফাই করে আমরা কি করেছি, আমরা উজার অর্থনীতি চালু করেছি। সেটা আজকে ব্যাংকগুলোর অবস্থা দেখলে উদার নয়, উজার অর্থনীতি। উজার অর্থনীতি কি? আমরা যে রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে কিছু সংখ্যক মানুষ নিঃশেষ করে দিচ্ছে, আমরা আবার বাজেটে টাকা রাখছি, পরবর্তীকালে সেইখানে আবার আমরা টাকা রিফিল করছি, আবার সেখান থেকে কিছু সংখ্যক মানুষ সেখান থেকে টাকা নিয়ে যাচ্ছে। যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, আমি বেসিক ব্যাংকের 186টি মামলা করলাম, অথচ ওই ব্যাংকের কেরানি চাপরাশির থেকে শুরু করে কেউকে বাদ দিলাম না, কিন্তু ব্যাংকের আলোচিত যে চেয়ারম্যান, তার ধার কাছে আমি গেলাম না। কেন? কি কারণে গেলাম না? এবং এই যে প্রতিষ্ঠানগুলোকে আমি এক এক করে ধ্বংস করছি। এই যে আপা বলেছেন নির্বাচন কমিশন, আপা না, আমি মনে করি নির্বাচন কমিশন অনেক বড় ব্যাপার। এই প্রসঙ্গে আলোচনা শুরু করলে শেষ করা যাবে না। আমি বরং আপনার অনেকগুলো অভিযোগ আছে, এই অভিযোগ নিয়ে আমি একটু ডক্টর মেহেদীর কথাই আমাদের শুনতেই হবে। বিচারপতি কাজী এটি মনিরুদ্দিন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন, তিনি সংবাদ সম্মেলন করছে। এই প্রজন্ম জানে না, তার বাসায় বিচারপতি, সিটিং বিচারপতি, তার পাশে ছাত্র দলের সভাপতি ফজলুল হক মিলন বসে আছে। এই প্রতিষ্ঠানগুলোকে তো আমরা এইভাবে ধ্বংস করেছি, আমরা বিতর্কিত করেছি, আমরা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছি। একটু ডক্টর মমতাজউদ্দিন আহমেদ মেহেদী অনেক অভিযোগ তিনি করলেন যে বিদ্যুতের উৎসব করেছে সরকার, কিন্তু সঞ্চালন ব্যবস্থা ওরকম হয়নি। আসলে ভাই যা বলেছেন, হ্যাঁ, আমি সকল কথা দ্বিমত করব না। বিদ্যুতের যেমন উন্নতি হয়েছে, তেমন বিদ্যুতের চাহিদা বেড়েছে অনেক বেশি। এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে, যে কথাটা বলে এটা অনেক সময় ঠাট্টা করে বলে, মানুষ কিন্তু রসিক, আমাদের দেশের মানুষ কম বেশি কিন্তু
মানে রসিকতা করতে পছন্দ করে। তবে চাহিদা বেড়েছে বিদ্যুতের, মিল, ইন্ডাস্ট্রি, মানুষের বাসা বাড়ি সকল কিছুতে বিদ্যুৎ। সারা দেশে কিন্তু গ্রামে গঞ্জে বিদ্যুৎ, ব্যাটারি চালিত রিক্সা, হ্যাঁ বিদ্যুৎ সারা দেশে কিন্তু কোথাও এখন এমন অবস্থা গ্রাম পাওয়া যাবে না যে বিদ্যুতের সংযোগ দেয়নি। হয়তো থাকতে পারে কিছু কিছু একদম, কিন্তু যেটা নাকি 5 বছর আগে অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ ছিল না গ্রামে গঞ্জে, এখন কিন্তু সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ মাঝে মাঝে আসুক আর মাঝে মাঝে থাকুক, সংযোগ দেওয়া হয়েছে। তো এই যে বিভিন্ন জায়গায় বিদ্যুতের চাহিদা বেড়েছে এইসব কারণে, তো বিদ্যুতের উৎপাদনও বেড়েছে। তো আমি আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ সব কাজগুলোর সমাপনী একটা উৎসব আছে, সেটা হলো নির্বাচনকে সামনে রেখে হয়। আমি দ্বিমত করব না, সকল সরকারই তার কাজের যে সমাপনী সেটা কিন্তু একটা মধুচন্দ্রিমা, সেটা দেখা যায় যে পার্লামেন্টের নির্বাচনের ঠিক আগে আগে মোটামুটি সব কাজগুলো গুছিয়ে নিয়ে আসে, উন্নয়নের কাজগুলো মোটামুটি। যেমন ঢাকা শহরের যত ফ্লাইওভার এখনো কিন্তু সব ফ্লাইওভার উন্মুক্ত হয় নাই। আপনি দেখবেন আগামী 6 মাসে সব ফ্লাইওভার উন্মুক্ত হয়ে গেছে। রাস্তাঘাট ঢাকা থেকে হয়তো বা ময়মনসিংহ রোড উন্মুক্ত হয়েছে, চট্টগ্রামের সেই রাস্তা এখনো কাজ শেষ হয়নি। আপনি সারা বাংলাদেশে যাবেন, আগামী 1 বছরের মধ্যে দেখবেন কোনো কাজই অসম্পূর্ণ থাকবে না। পদ্মা সেতুতে কোনো অনিয়ম হয়নি, দুর্নীতি হয়নি। পাপি আপা যা বলেছেন, ওনার একথা বলতে হয়, না বললে ওনার রাজনৈতিক স্ট্যান্ড ঠিক থাকে না। তবে আমি তারপরেও বলবো, উনি তো আসলে আর্কিটেক্ট না। আমি জি আচ্ছা, আমি আর্কিটেক্ট না, আপনি আর্কিটেক্ট না, আমার ভুল আপনি ধরতে পারেন না। আইনজীবী হিসেবে উনি অনেক ভালো, সুপ্রিম কোর্টে যে কোনো বড় বড় মামলা তিনি পরিচালনা করেন, এ ব্যাপারে আমি কোনো দ্বিমত করব। অ্যাডভোকেট পাপি, আপনার কাছে একটা সিরিয়াস বিষয় নিয়ে আমি আলোচনা করি। আপনি ডক্টর মমতাজউদ্দিন মেহেদীর কাছে অভিযোগ করলেন যে আওয়ামী লীগ তখনকার যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের সঙ্গে একটি সমঝোতায় ভালো করেছে আপনি বলেছেন, কিন্তু জনাব শরীফুজ্জামান শরীফ তো বললেন যে আপনাদের প্ল্যান কাজে আসেনি। তাহলে কি সেটি আপনাদেরই প্ল্যান ছিল? প্ল্যানের ব্যাপার না, 2-3 জনকে টোপকে মঈনুদ্দিন সাহেবকে প্রমোশন দিছে, সামরিক বাহিনীর প্রধান করছে, ঠিক আছে, কিন্তু মঈনুদ্দিন আহমেদ আমি ভোট চুরি করবো, আমাকে পাহারা দেবে, এই সমস্ত কন্ডিশন তো তার সাথে আমার ছিল না, টার্ম অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা, এখন তখন মঈনুদ্দিন সাহেব যেটা করছে, আওয়ামী লীগ বিএনপি দুটাকে নিধন করতে গেছে। শেখ হাসিনা ওয়াজেদকে যখন বিদেশে আটকেছে, বেগম খালেদা জিয়া তখন অনড় ভূমিকা নিয়েছে, তাকে আনতে হবে, আমি দেশ ছাড়বো না। আসার পর চাইছিল একটা সমঝোতা, যে 2 রাজনৈতিক দলের সমঝোতা দরকার। তখন বেগম জিয়ার এটি ভূমিকা ছিল যে শেখ হাসিনাকে আনতে হবে, এই অবস্থায় উনি নিয়েছিলেন। হ্যাঁ, বিদেশ তো উনি বিবৃতি পর্যন্ত দিচ্ছেন যে ওনাকে কেন বাংলাদেশে আসতে দেওয়া হবে না। আচ্ছা, উনি যখন গেলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলেন, সব মুজিবুর রহমান, শেখ মুজিব কোর্ট টোট সব করে সুন্দর করে শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু আমরা যাইনি, তারা গেছে। তারপরে ওনার নেত্রী বিদেশ যাওয়ার সময় ওপেন কিন্তু বলেছে, এটা আপনি সাংবাদিক পদ জানা আছে, যে আমি ক্ষমতায় গেলে তাদের দোস্তরি সব আইনগতভাবে বৈধতা দেব, এবং সেই সিটিং অ্যারেঞ্জমেন্টে নির্বাচন ওনার অভিযোগ হলো যে বিএনপির প্ল্যান কাজে লাগেনি। না, উনি যেটা বলেছেন, আমরা প্ল্যান করিনি, আমরা আশাপূর্ণ হয়নি, না আমরা ভোট চুরি করব, মঈনুদ্দিন আমাদের পাহারাদার দাঁড়াবে, এরকম আশা আমাদের কিছু তো একটা ইকুয়েশন ছিল না। মঈনুদ্দিনের সাথে আমাদের কোনো ইকুয়েশনই ছিল না। 12-14 জনকে সুপারসিট করে একজনকে এটা একটা ঘটনা আমি বলি ভাই, এটা পরিকল্পনা কিছু না। বিএনপির উপরে সবসময় এক একটা সময় এক একটা ইজম কাজ করে। যেমন আওয়ামী লীগের উপরে ওই গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এই জোনটা ব্যাপক করে, দ্বিতীয় জোন হচ্ছে ময়মনসিংহ নেত্র করা রাষ্ট্রপতির জোনটা। তা আমাদের নোয়াখালী ইজম বিএনপিতে সবসময় খুবই স্ট্রং ভূমিকা পালন করে। নোয়াখালীর সব জিতেও বিএনপির বেশি, স্বাভাবিকের নোয়াখালী ইজম এবং চিটাগাং বিভাগ উনাকে ব্যাপক চাপ প্রয়োগ করেই কিন্তু সেনা প্রধান বানিয়েছে। নোয়াখালী ছিল, ওনারও তো বয়সের ক্ষেত্রে মনে হয়। আচ্ছা, কে এম হাসান আমি রেসপেক্ট করি, ডক্টর মেহেদীও আমার সাথে নিশ্চয়ই একমত হবে যে বাংলাদেশে একমাত্র প্রধান বিচারপতি কে এম হাসান আজ পর্যন্ত কোনো রাজনৈতিক বিবৃতি, বক্তব্য, মন্তব্য, সভা, সমিতি, সেমিনার অ্যাভয়েড করেই কিন্তু উনি আসছেন। খেয়াল করে দেখেন, এখন পর্যন্ত শাহাবুদ্দিন সাহেবও শরীর অসুস্থ হওয়ার আগে মাঝে মধ্যে বক্তব্য বিবৃতি দিয়েছে, লতিফুর রহমান সাহেবও দেশ ও জাতির ক্রান্তি লগ্নে 2-4টা কথা বলেছেন, বিচারপতি হাবিবুর রহমান সাহেবও কিন্তু বলেছেন। কিন্তু একমাত্র কে এম হাসান, যাকে আওয়ামী লীগ ঘরনা বলে দাবি করে নোয়াখালীতে একটি জানাজার পড়ার ছবি, জেলা বিএনপি সভাপতি মারা গেছে, জানাজায় উপস্থিত হয়েছে, এই ছবিটা নিয়ে এসে অনাস্থা পোষণ করলো। আজকে আওয়ামী লীগ কাকে বিএনপির ঘর বানাতে গেছে? যেই লোকটা মানসিকভাবে উনি বিচারক হওয়ার আগে একটা লাইট মাইন্ড থাকে, কিন্তু আমি বিচারক হওয়ার পর নিউট্রাল কিনা সেটা দেখার বিষয়। তারপরে আমি যে
বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্বটা পাবো সেইটা নিরপেক্ষ যথার্থভাবে পালন করতে পারছি কিনা এটা দেখার বিষয়। কিন্তু চেয়ার মেক্স এ ম্যান। তো কে এম হাসান বাংলাদেশের সেই বিচারপতি এখন পর্যন্ত তার নিরপেক্ষতা অটুট অবস্থাতেই কিন্তু আছে। আর আমি আরেকটু বলে ফেলি যে আমি মেহেদী হাসান খুব গলাবাজি করে চিৎকার চেঁচামেচি উত্তেজিত হয়ে ওনাদের তো আবার তারেক রহমান আরাফাত রহমানের বিষয় না আসলে ওনারা শুদ্ধি হন না। কিন্তু আমি সেই কথাই দিলাম যে তারেক রহমান আরাফাত রহমানের 20 কোটি টাকা আনছে কোকর, সর্বজন স্বীকৃত পত্রপত্রিকা আছে সবকিছু, 72,000 কোটি টাকা প্রতি বছর যাচ্ছে। এই ব্যাপারে 8 বছর কেন কবি নীরব? আর ভাইয়ের সেতুর ব্যাপারে, আবেগের ব্যাপারে, প্রয়োজনীয়তার ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। আমি আমার দ্বিমত এক জায়গায় আছে যে এত প্রাণের প্রিয় দাবি একটা সেতু ভালোভাবে করা উচিত। আমার কাছে 1.5 মিনিট সময় আছে, আমি একটু সময় ভাগাভাগি করি। আমি ডক্টর মমতাজউদ্দিন আহমেদ মেহেদী, আপনার জন্য 30 সেকেন্ডের ভিতরে আপনার শেষ কথা, আমি বাকি দুজনের কাছে যাব। এমপি পাপিয়া যে কথা বলেছেন যে বৈধতা দেব ক্ষমতায় গেলে, এই বক্তব্য ঠিক নয়। শেখ হাসিনা কখনই বৈধতা দেবে এই অঙ্গীকারে বা এই রাজনীতির কারণে ক্ষমতা আসে নাই, আর দুর্নীতির কারণে বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছিল। আর কে এম হাসান স্যারের কথা বলেছেন, আই স্যালিউট দিস ম্যান। আওয়ামী লীগের স্ট্যান্ড যেটাই থাক, কে এম হাসান একজন যে বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস, আমি ব্যক্তিগতভাবে তাকে সারা জীবন শ্রদ্ধা করি এবং ভালোবাসি। জি, জনাব শরীফুজ্জামান শরীফ, 30 সেকেন্ড। ভোটের কথা বলা হচ্ছে, ভোটটা শুধুমাত্র যাতে জনমতের প্রতিফলন ঘটে এবং শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে অবাধ পরিবেশ না, সাধারণ মানুষও যেন, সাধারণ মানুষের অংশগ্রহণটাও যেন অর্থবহ করা যায়, সেই ব্যবস্থাটা নিতে হবে। আমরা ভোট আসলেই দেখি সংখ্যালঘু, ধর্মীয়ভাবে যারা পিছিয়ে পড়া, গ্রামের দরিদ্র মানুষ, নারী, তাদেরকে নানাভাবে বিভিন্ন গোষ্ঠী ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে নানা রকমের বাধা প্রদান করে। আমরা সেই বিষয়টি কখনো আলোচনায় আনি না। অবাধ নির্বাচন মানে হচ্ছে শুধু রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে নিজের মতো করে প্রচারণা চালাতে পারবে তা না, সাধারণ মানুষও যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থাটিও নির্বাচন কমিশনকে এখন থেকে খেয়াল রাখতে হবে। জি, অনেক ধন্যবাদ। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সর্বদলীয়ভাবে যাতে সবাই অংশগ্রহণ করে এবং নির্বাচনটা যাতে অর্থবহ হয়, নিরপেক্ষ হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সকল রাজনৈতিক সংগঠনে যাতে অংশগ্রহণ করতে পারে, আবার নির্বিঘ্নে সমস্ত ভোটাররা যাতে ভোট দিয়ে তাদের মন মতো সরকার পরিচালিত করতে পারে, গঠন করতে পারে, এই ব্যাপারে সরকারকে সর্বাধিক ভূমিকা পালন করতে হবে। আর নির্বাচন কমিশন আজ্ঞাবহ হলে হবে না, আর প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা এখন থেকে পালন করে জনগণের ভিতর সেই আস্থাটা ফেরত আনার চেষ্টা করতে হবে। আওয়ামী লীগ শুধু পুলিশ দিয়ে চলছে, ডিসি দিয়ে চলছে, কর্মী বিমুখ ভাবে এই নির্বাচন হবে, সকল দলের অংশগ্রহণে হবে আগামী নির্বাচন। এই বিতর্কে গেলে শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে আমরা আসবো কি আসবো না সেটা পরের প্রশ্ন, এটা হবে না। আমরা এ নিয়ে পরে আরেকদিন আরেকটা শো করব। রাজনীতিবিদরা দেশের মানুষের ভাগ্য নির্ধারণ করেন, দেশের মানুষের উন্নতির কিভাবে হবে সে বিষয়গুলো তারা আগে স্বপ্ন দেখেন। আমরা আশা করব আমাদের রাজনীতিবিদরা একটি সুন্দর সফল নির্বাচনের স্বপ্ন দেখবেন এবং একটি সুন্দর নির্বাচন হবে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান জনতন্ত্র গণতন্ত্র আপনারা দেখছিলেন বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে।